নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো এবং তোমাদের নবম শ্রেণীর প্রথম অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের জন্য। যে প্রশ্নটা একটু শুনে নাও খুব ভালো করে। ফরাসি বিপ্লবের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের এটা, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আর শুরু করার আগে একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং তোমাদের সুবিধার্থে বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। আর তোমাদের আরো কি ধরনের ভিডিও পেলে তোমরা আরো বেশি উপকৃত হবে এবং তোমাদের ইতিহাসের বিভিন্ন কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সে ধরনের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের যে মূল টপিক বা বিষয়টা নিয়ে আলোচনা, অর্থাৎ ফরাসি বিপ্লবের কারণ এবং ফলাফল নিয়ে যে আলোচনাটা, সেটা সম্পর্কে আজকে আলোচনাটা শুরু করি। 1789 সালে পৃথিবীর প্রথম সর্ববৃহৎ বিপ্লব ছিল কিন্তু এই ফরাসি বিপ্লব। আর ফ্রান্সে প্রচলিত পুরাতন তন্ত্রকে ধ্বংস করে আধুনিক চিন্তা চেতনা সম্পন্ন এক নতুন যুগের কিন্তু সূচনা হয়। অর্থাৎ ফ্রান্স কিন্তু 1789 এর আগে পর্যন্ত কিন্তু একটা পুরাতন চিন্তাধারা বা ভাবনাকে ধরে কিন্তু তাদের সবকিছু পরিচালনা করত। কিন্তু 1789 এর পর থেকে, অর্থাৎ ফরাসি বিপ্লব যখন থেকে হচ্ছে, তখনই কিন্তু এদের কিন্তু সেই পুরাতন তন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে একটা আধুনিক চিন্তা বা চেতনার সম্পন্ন নতুন একটা যুগের সূচনা হয়। যেমন রুশ বিপ্লব ছাড়া সমগ্র মানবজাতির ইতিহাসে ফরাসি বিপ্লবের মতো এত ব্যাপক, গভীর ও সুদূরপ্রসারী বিপ্লব আর ঘটেনি। অর্থাৎ এটাই বলা হচ্ছে যে 1917 সালে তোমরা জানো যে রুশ বিপ্লব বা রাশিয়ায় সেটা বলশেভিক বিপ্লব নামে পরিচিত, যে বিপ্লবটা হয়েছিল, সেটা ছাড়া কিন্তু এত গভীর, ব্যাপক আর সুদূর প্রসারী বিপ্লব কিন্তু একমাত্র ফরাসি বিপ্লব, যেটা হলো 1789 সালে। তাই ঐতিহাসিক থমসনের মতে, বা থমসন বলতে চেয়েছেন, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে, আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে হয়, আর এটা 1789। তাই প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ফরাসি বিপ্লবকে আধুনিক ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা বলে কিন্তু অভিহিত করা হয়। অর্থাৎ বুঝতেই পারছো, এই যে ফরাসি বিপ্লবটা, এই ফরাসি বিপ্লবের যে এত সুদূরপ্রসারী প্রভাব, এছাড়াও এত ব্যাপক এবং গভীর যে প্রভাবগুলো রয়েছে, সেগুলো কিন্তু এর আগে পর্যন্ত আর কোথাও লক্ষ্য করা যায়নি এবং পরবর্তীতেও শুধুমাত্র রুশ বিপ্লবে কিছুটা লক্ষ্য করা গেছে। আর এছাড়াও আরেকটা তুলনা করে থমসন বলতে চাইছেন যে 1914 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, সেটার আগে পর্যন্ত কিন্তু এই ফরাসি বিপ্লবটাই ছিল মানে একটা খুব বড় একটা বিপ্লব, যেটা এর আগে পর্যন্ত কিন্তু ইউরোপে হয়নি। আর ফরাসি বিপ্লবের মূল কারণই ছিল কিন্তু বিশেষত অর্থনৈতিক ও রাজনৈতিক। তবে এই ফরাসি বিপ্লবের পেছনে কিন্তু বেশ অনেকগুলো কারণ লক্ষ্য করা গিয়েছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কারণগুলো সেগুলোই আমি তোমাদের আলোচনা করব। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কারণটা ছিল অন্যতম, সেটা হলো প্রথমত যেটা, অসাম্য কর আরোপের ফলে অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হয় এবং বিপ্লবের সূচনা ঘটায়। অসাম্য কর, অসাম্য কর মানে, অর্থাৎ মানুষদের উপরে এত প্রচুর পরিমাণে কর চাপানো হয়েছিল, যার ফলে কিন্তু ফ্রান্সের সমাজ ব্যবস্থা এবং অর্থনীতিটা অনেকটা পঙ্গু হয়ে যায় এবং এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর পরিমাণে অর্থ চলে আসে। যেমন যেন কোনো সমতা বজায় রাখা হয়নি, অসাম্য মানে কোনো সমতা নেই। অর্থাৎ সকল, একমাত্র যাজক অভিজাত শ্রেণী ছাড়া তৃতীয় শ্রেণীর মানুষ, বিশেষ করে বুর্জোয়াদের এবং সাধারণ দরিদ্র কৃষক মানুষদের উপর কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্স বা কর চাপানো হতো। এর ফলেই কিন্তু বিপ্লবের সূত্রপাত হয়, একটা প্রথমত কারণ হিসেবে এটাকে দেখানো হয়। যেমন ধরো, লবণের উপরে গ্যাবেল কর, সম্পত্তির উপরে টেইল এক ধরনের কর, চার্চের উপরে ধর্মকর যেটা হলো টাইথ আমরা বলি, এছাড়াও আরো বিভিন্ন কর কিন্তু। এছাড়াও বেগার শ্রম, মানুষকে অত্যাধিক পরিমাণে খাটিয়ে নিয়ে যেটাকে করভি বলা হচ্ছে, এই ধরনের বিভিন্ন কিন্তু কর লক্ষ্য করা গিয়েছিল, যেটা হলো অসাম্য, পুরোপুরি কোনো সমতা বজায় রাখা হয়নি সেখানে। আরেকটা কারণ আমরা উল্লেখ করতে পারি, আরেকটা দিক, সেটা হলো দ্বিতীয়ত, সম্রাট ষোড়শ লুই তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেন।
ফলে আর্থিক সংকট দেখা দেয় এবং বিপ্লবের সূচনা ঘটায়। তোমরা জানোই যে ষোড়শ লুই যিনি ছিলেন তিনি কিন্তু সবসময় বিলাসবহুল জীবনযাপন তিনি চাইতেন যে সেরকমভাবেই বেঁচে থাকবো এবং তার এই বিলাসবহুল জীবনযাত্রার জন্য কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেন তিনি এবং এর ফলে কি হয় আর্থিক সংকট দেখা দেয় কারণ রাজা যদি প্রচুর পরিমাণে দেশের অধিকাংশ অর্থ নিজের বিলাস বসনের ক্ষেত্রে ব্যয় করে ফেলেন তাহলে দেশটা শাসন করবে কি করে? সেক্ষেত্রে দেখা দেয় একটা আর্থিক সংকট, ফলে বিপ্লবের সূচনা হয়। তৃতীয়ত আরেকটা কারণ হিসেবে আমরা দেখতে পারি যে ফরাসি বিপ্লবের পূর্বে অর্থাৎ ১৭৮৯ এর আগে পর্যন্ত কিছু বছর ধরে খাদ্য সংকট কিন্তু দেখা দিয়েছিল। ফলে পরবর্তীতে এই বিপ্লবের সূচনা হয়। অর্থাৎ দেখো কিভাবে আসছে। প্রথমত একটা কর চাপানো হচ্ছে সমতা বজায় না রেখে। দ্বিতীয়ত রাজা তার নিজের বিলাস ব্যাসন বা বিলাস জীবনযাত্রার জন্য বিলাসবহুল জীবনযাত্রার জন্য কিন্তু অধিক পরিমাণে অর্থ ব্যয় করছেন। আবার একটা খাদ্য সংকট ধীরে, ধীরে তার জন্য দেখা দিচ্ছে এবং বিপ্লবের কিন্তু পথ তখন থেকে কিন্তু প্রায় তৈরি হয়ে গেছিল। আরেকটা কারণ হিসেবে উল্লেখ করতে পারি যে দিন, দিন বেকারত্বের সংখ্যা ক্রমশ উচ্চ হারে বৃদ্ধি পাওয়ায় কোনো কর্মসংস্থান না হওয়ায় বিপ্লবের সূচনা ঘটে। অর্থাৎ ফ্রান্সে সেই সময়কালে দিন, দিন কিন্তু বেকারত্বের সংখ্যা ক্রমশ উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছিল। মানে প্রচুর মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি পায়নি। ফলে মানুষের মধ্যে একটা ক্ষোভ সঞ্চার এবং বিদ্রোহের বা বিপ্লবের সূচনা হয়। আরেকটা কারণ হিসেবে দেখানো যেতে পারে খাদ্যদ্রব্যের মূল্য উচ্চ হারে বৃদ্ধি পায় জনগণ বিপ্লবের সূচনা করে। অর্থাৎ এই সময় যদি দেখো যে আমি যেমন বললাম যে অসাম্য কর মানে ট্যাক্স যেমন চাপানো হচ্ছে অর্থাৎ বিভিন্ন খাদ্যদ্রব্য যেগুলো সাধারণ মানুষ আর কিনতে পাচ্ছিল না অর্থাৎ সেই সময় হাহাকার পড়ে যায় মানুষদের মধ্যে খাদ্য সংকট দেখা দেয় এজন্য খাদ্যদ্রব্য মূল্য কিন্তু উচ্চ হারে বৃদ্ধি পায় অর্থাৎ রাজা প্রথমতই অধিক অর্থ নিজের বিলাস বহুল যে জীবনযাত্রা সেক্ষেত্রে কিন্তু ব্যয় করেন আবার ফরাসি বিপ্লবের পূর্বেই খাদ্য সংকট দেখা দেয় বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ে উচ্চ হারে অসাম্য কর ব্যবস্থা এবং এর পাশাপাশি শাসক শ্রেণীর মানুষ বিশেষ করে যাজক অভিজাতরা তারা প্রচুর পরিমাণে অমিতব্যয়ী হয়ে ওঠেন মানে অমিত মানে নিজের বিলাসবহুল জীবনযাত্রার ক্ষেত্রে অত্যাধিক হারে অর্থ ব্যয় করা ফলে অর্থ সংকট বৃদ্ধি পায় এবং জনগণ বিপ্লবের সূচনা করে অর্থাৎ সাধারণ মানুষ একদিকে না খেয়ে মরছে অপরদিকে লক্ষ্য করা যাচ্ছে সমাজের অভিজাত মানুষ যাজকরা এবং রাজা নিজেদের বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিপাটি হয়ে তারা অর্থ ব্যয় করে চলেছেন। তাহলে বুঝতেই পারছো যে ফরাসি বিপ্লবের অন্যতম কারণগুলো কি ছিল। এবার এর পাশাপাশি একটু তোমাদের বলতে চাই যে এর ফলে কি হয়েছিল অর্থাৎ ফরাসি বিপ্লবের কারণ তো আমরা দেখলাম। তাহলে ফরাসি বিপ্লবের ফলাফল কি হয়েছিল বা এর প্রভাবে কি হয়েছিল? দেখো ফরাসি বিপ্লবের প্রভাব বা ফলাফল ছিল সুদূর প্রসারী। আমি প্রথমেই উল্লেখ করলাম যে এর ফল ছিল সুদূর প্রসারী এবং ব্যাপক এবং গভীর এবং রুশ বিপ্লবে কিন্তু তার একটা ছাপ লক্ষ্য করা যায়। আর এর আগে পর্যন্ত কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এর কিন্তু তেমন কোনো কিন্তু কারণ বা প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারিনি। ঠিক আছে? একমাত্র প্রথম বিশ্বযুদ্ধের আগে ফরাসি বিপ্লবই হলো এমন একটা বিপ্লব দেখো প্রথমত একটা প্রভাব উল্লেখ করা যেতে পারে যে ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের কিন্তু অবসান ঘটে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এটা খুব ভালো জিনিস প্রতিষ্ঠিত হয়। কি হয়? রাজতন্ত্র অর্থাৎ রাজা যেই সময় সাধারণ মানুষরা না খেয়ে মরছে, আর্থিক সংকট দেখা দিচ্ছে, সেই সময় তিনি তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য অর্থ ব্যয় করে চলেছেন। সেই রাজতন্ত্রের কিন্তু পুরোপুরি অবসান ঘটে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত অর্থাৎ সাধারণ মানুষদের জন্য যে গণতন্ত্র সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। আরেকটা কারণ হিসেবে কি আছে? আরেকটা কারণ হিসেবে আমরা দেখেছিলাম যে প্রচুর পরিমাণে ফ্রান্সে কিন্তু বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু সেই অনুযায়ী কর্মসংস্থান কিন্তু বাড়ছিল না। কিন্তু ফলাফলে আরেকটা আমরা বলতে পারি যে ফরাসি বিপ্লবের ফলে অন্যান্য দেশগুলিকে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য করেছিল। অর্থাৎ ফরাসি বিপ্লবের ফলে অন্যান্য দেশগুলো কিন্তু যুদ্ধ ঘোষণা করেছিল। এছাড়াও আরেকটা অন্যতম কারণ যে আমরা পড়েছিলাম তার পাশাপাশি একটা ফলাফল বলি যে ফরাসি বিপ্লব নেপোলিয়ন বোনাপার্টের উত্থানের পথ প্রস্তুত করে। অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু এই সময় যখন শাসনে এসছিলেন ফরাসি বিপ্লবের পরপর তিনি কিন্তু এসে একটা নতুনভাবে ফরাসি বিপ্লবকে বা যে বিভিন্ন ক্ষতগুলো লক্ষ্য করা গিয়েছিল সেগুলোকে তিনি সারিয়ে তিনি নতুনভাবে সবকিছু করেন। যেমন তিনি ফরাসি ডাইরেক্টরি শাসন ব্যবস্থা চালু করেন ফ্রান্সে।
তিনি ইউনিভার্সিটি অফ ফ্রান্স চালু করেন। তিনি ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। বিভিন্ন নতুন কার্যকলাপ কিন্তু তিনি তৈরি করেন। তাই ফরাসি বিপ্লবের ফলে কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের উত্থানের পথ প্রস্তুত হয়েছিল। দেখো যদি কিন্তু ফরাসি বিপ্লব না হতো তাহলে কিন্তু এই জায়গাটা তৈরি হতো না। এছাড়া আরেকটা কি হয় বিশেষ একটা প্রভাব, ফরাসি বিপ্লব জনসাধারণের বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার নিশ্চিত করে। যেটা কিন্তু যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ যারা বয়স্ক মানুষ তারা কিন্তু ভোট দিতে পারতেন না। কিন্তু ফরাসি বিপ্লবের ফলে পরবর্তীতে এই প্রভাবটা কিন্তু পড়ে, অর্থাৎ বয়স্ক মানুষরা কিন্তু ভোট দিতে পারেন। এছাড়া আরেকটা প্রভাব আমরা বলতে পারি যে ফরাসি বিপ্লবের লক্ষ্যই ছিল ফ্রান্সে অধিকারভোগী শ্রেণীর বিশেষ অধিকারের বিলুপ্তি ঘটিয়ে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা। অর্থাৎ আমরা তখন দেখেছি যে অসাম্য কর আরোপ, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা কিন্তু ক্রমেই খারাপ হয়ে যাচ্ছিল এবং বিপ্লবের সূচনা ঘটে। ঠিক এরকমই একটা ফলাফল হিসেবে বলতে পারি যে ফরাসি বিপ্লবের লক্ষ্য ছিল ফ্রান্সের অধিকারভোগী শ্রেণীর বিশেষ অধিকারের বিলুপ্তি ঘটানো। অর্থাৎ যাজক অভিজাত যারা ছিলেন তাদের কিন্তু সেই অধিকারটাকে পুরোপুরি বিলুপ্ত ঘটিয়ে দিতে এবং সামাজিক সাম্যতা বজায় রাখা। অর্থাৎ সবার ক্ষেত্রে সমান হবে এবং সবাই সমান কর দেবেন সরকারকে বা রাজাকে। এই ব্যবস্থাটা কিন্তু এই সময় এসে চালু হয়ে যায়। তাহলে ফরাসি বিপ্লবের কারণ এবং ফলাফল সম্পর্কে আমরা জানলাম। তবে মূল্যায়ন প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি যে ফরাসি বিপ্লব প্রকৃত অর্থেই ছিল জনগণের বিপ্লব। অর্থাৎ জনগণ চেয়েছিলেন বলেই কিন্তু এটা কিন্তু সম্ভব হয়েছিল। অর্থাৎ জনগণ যদি কখনোই চাইতেন না তাহলে কিন্তু হতো না। এ প্রসঙ্গে তোমরা কিন্তু রুশোর কিন্তু একটা মতবাদ রয়েছে। কারণ রুশো সোশ্যাল অফ কন্ট্রাক্ট তার সামাজিক চুক্তি মতবাদে তিনি কিন্তু বলেছিলেন জনগণের ইচ্ছা অনুসারেই রাজা কিন্তু রাজা হয়েছেন। তাই জনগণ চাইলেই কিন্তু রাজার পরিবর্তন সম্ভব। তাই ফরাসি বিপ্লব প্রকৃত অর্থেই ছিল জনগণের বিপ্লব। ফরাসি জনগণ যারা সকল ক্ষমতা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল তারাই ছিল এই বিপ্লবের প্রধান চালিকা শক্তি। অর্থাৎ তৃতীয় শ্রেণীর যে মানুষরা কৃষক, উকিল, শিক্ষক, বুর্জোয়া গোষ্ঠীর মানুষরা তারা কিন্তু এই ফরাসি বিপ্লব থেকে বঞ্চিত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ফরাসি যে সবকিছু পরিচালনার দায়িত্ব কিন্তু তারাই পেয়েছিলেন। শুধু তাই না, খাদ্য উৎপাদন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি ও সরকারের বৈষম্যমূলক যে কর আরোপের বিরুদ্ধেও কিন্তু ফ্রান্সের নিম্নবর্গের মানুষের মনে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি করেছিল। তাই তারা কিন্তু এগুলোর সবকিছুর অবসান ঘটান এবং ঘটিয়ে সমাজের সাম্যবাদ বা সাম্য প্রতিষ্ঠা করেন। এই সাম্যবাদ বা সমতা অর্থাৎ সকল মানুষের জন্য সমান অধিকার থাকবে। অর্থাৎ উঁচু শ্রেণীর মানুষরা বিশেষ অধিকার ভোগ করবেন এবং নিম্ন শ্রেণীর মানুষরা বঞ্চিত হবেন এমন কিন্তু নয়। অর্থাৎ সকলের জন্য সমান অধিকারের ব্যবস্থাও করা হয়। এছাড়াও ফরাসি সমাজ ও পরিবারে নারীর সমান অধিকার না থাকলেও ফরাসি বিপ্লবের নারী সমাজ এক উল্লেখযোগ্য ভূমিকা নেয়। অর্থাৎ ফরাসি সমাজ ও পরিবারে কিন্তু নারীদের সমান একটা অধিকার ছিল না। ঠিক যেমনভাবে আমরা যাজক অভিজাতদের সাথে তৃতীয় সম্প্রদায় অর্থাৎ বুর্জোয়াদের দেখেছিলাম সম্পূর্ণ আলাদা, ঠিক তেমনই কিন্তু নারীদেরও খুব একটা সম্মান ছিল না। কিন্তু তাহলেও নারীরা কিন্তু এই ফরাসি বিপ্লবে এসে একটা বেশ উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু গ্রহণ করে। তাহলে বুঝতেই পারছো তোমরা ফরাসি বিপ্লবের কারণ এবং ফলাফল সম্পর্কে আজকে আলোচনা করলাম। আশা করি এটা যদি তোমরা খুব ভালো করে শোনো, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর কারো যদি কোনো কোয়েরি থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার এবং সব প্রশ্নগুলো সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু-বান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।